সাংবাদিকতার ক্ষেত্রে আসলে এখন আগের সেই অবস্থা নেই। এখন তো আসলে বিভিন্ন বিট ভিত্তিক সাংবাদিকতা, যেমন পরিবেশ সাংবাদিকতা আছে। একটা গণমাধ্যমে অনেকগুলো বিট থাকে, তো তারই একটি অংশ হচ্ছে এই অপরাধ বিষয়ক সাংবাদিকতা। এটা হচ্ছে সমাজে যেসব অপরাধ সংগঠিত হয় মূলত সেসব নিয়েই যে কাজগুলো হয়, যে রিপোর্টগুলো হয়, সেটা হচ্ছে অপরাধ বিষয়ক রিপোর্ট। তো সমাজে এরকম নানা ধরনের অপরাধ তো আছে, যেমন খুন, ছিনতাই, চাঁদাবাজি, তারপরে অপহরণ, নানা কিছু, যেটা প্রচলিত যে আইন আছে সেই আইনের বিরুদ্ধে, এবং সামাজিক যে আইন আছে, তারপরে ধর্মীয় যে আইন আছে, সেটার বিরুদ্ধেও যখন কোনো কিছু সংগঠিত হয়, কোনো কাজ, সেটাই অপরাধ। এবং এই বিষয়ে যে রিপোর্টগুলো হয় সেটাও হচ্ছে অপরাধ বিষয়ক রিপোর্ট। এখন এখানে বলতে পারেন যে এক এক দেশের আইন এক এক রকম। যেমন একটা দেশে হয়তো গাছ কাটা নিষিদ্ধ, সেখানে গাছ যদি কাটেন এটা অপরাধ। আবার অনেক দেশে আছে যে গাছ কাটা নিষিদ্ধ না, সেখানে গাছ কাটলে কোনো অপরাধ না। তো এইটাও আবার ওই যে সময়, তারপরে অঞ্চল, এই ভেদে অপরাধটা কিন্তু আবার ওইভাবে মূল্যায়ন হয় আর কি। তো আসল কথা হচ্ছে যে যেটা আইনের চোখে, সমাজের চোখে, ধর্মের চোখে যেটা অন্যায়, সেটাই অপরাধ। এবং এই বিষয়গুলো নিয়ে যে রিপোর্টগুলো হয় সেটা অপরাধ বিষয়ক রিপোর্ট। সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতা, এটা হচ্ছে মনে করেন একটা সংবাদ আমি লিখলাম, যেমন একটা এই যে মনে করেন হাদির হত্যার যে বিষয়টা, এটা আমি প্রথম দিন লিখলাম, দ্বিতীয় দিন ফলো আপ করলাম, তৃতীয় দিন আরও কিছু করলাম, লিখলাম। কিন্তু এইটা যখন একেবারে গভীরে যাবেন, দেখা যায় প্রত্যেকটা ঘটনার আড়ালে কিন্তু আর একটা ঘটনা থাকে না? একটা খুনের ঘটনা, সেই ঘটনার পিছনে যদি আপনি খুঁজতে যান, তাহলে দেখবেন যে খুনের ঘটনার পিছনে আর একটা ঘটনা আছে, সেটা আরও মর্মান্তিক হতে পারে। ওই ঘটনা খুঁজতে গিয়ে দেখা যাবে যে আরও একটা ঘটনা আছে, সেটা আরও মর্মান্তিক হতে পারে না? এই যে কয়েকদিন আগে আমরা দেখছি যে একটা ছেলের একটা খুনের ঘটনা ঘটাইছে। তো এইটা যখন সাংবাদিকরা খুঁজতে গেছে, তখন দেখছে ওই ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন এই ঘটনা ঘটালে? তখন সে বলছে যে তার বোনকে ধর্ষণ করা হয়েছে। কোনো ঘটনার একেবারে গভীরে যাবেন, একেবারে শিকড়ে চলে যাবেন, সেটাই হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, এবং সেটা দীর্ঘমেয়াদী একটা সাংবাদিকতা। মনে করেন আজকে একটা খুনের ঘটনা ঘটলো, আমি লিখে দিলাম যে খুন হয়েছে, এই লোক খুন হয়েছে, অমুক জায়গায় খুন হয়েছে, হ্যাঁ এই কারণে খুন হয়েছে, এই খুনের ব্যাপারে মামলা হয়েছে। এটা স্রেফ একটা ক্রাইম রিলেটেড একটা অপরাধ বিষয়ক একটা রিপোর্ট। কিন্তু এটা যখন একেবারে গভীরে যাবেন, তখনই হচ্ছে এটা অনুসন্ধানী সাংবাদিকতা। এটা যে শুধু ক্রাইমের ক্ষেত্রে ঘটবে সেটাই না, এটা অন্যান্য ক্ষেত্রেও ঘটতে পারে। আর ক্রাইমের এখন তো আসলে সংজ্ঞাটা চেঞ্জ হয়েছে। মনে করেন আগে হয়তো এই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এগুলোর মধ্যে ক্রাইম রিপোর্টিং এবং ক্রাইম রিপোর্ট যারা করেন তারা সীমাবদ্ধ ছিলেন। এখন কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধতা নেই। এখন মনে করেন যে সামাজিক অপরাধ হচ্ছে, আপনার অর্থনৈতিক অপরাধ হচ্ছে, পরিবেশগত অপরাধ হচ্ছে, নানা অপরাধ, রাজনৈতিক ক্ষেত্রে অপরাধ হচ্ছে। অপরাধ এখন এমন কোনো জায়গায় নাই, যে সেক্টর নাই যে অপরাধ হচ্ছে না। এগুলো কিন্তু সবই অপরাধ বিষয়ক রিপোর্ট। এগুলো যখন গভীরে যাবেন, যেমন মনে করেন যে একটা মানুষ 100 কোটি টাকা পাচার করছে না, এই পাচার করতে গিয়ে আপনি একজনকে আইডেন্টিফাই করছেন, কিন্তু দেখা গেছে কি এর সাথে হয়তো 100 মানুষ জড়িত। আপনি যখন দুদক একটা মামলা করবেন, তখন কি করবেন? একজনকে ধরবেন। কিন্তু আপনি যখন এটা অনুসন্ধান করবেন ভালো করে, তখন দেখবেন যে একটা ঠিকাদার হয়তো অপরাধ করছে, এই ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ার জড়িত, এই ইঞ্জিনিয়ারের সাথে দেখা গেছে যে ডিসি জড়িত,
এই ডিসির সাথে দেখা যাবে যে বিভাগীয় কমিশনার জড়িত, এই বিভাগীয় কমিশনারের সাথে দেখা যাবে যে একেবারে সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত জড়িত আছে। থাকতেই পারে, এটা হতেই পারে। এবং ওইটা যখন আপনি বের করে আনবেন, সেটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। আমরা যারা সাংবাদিকতা অনার্স মাস্টার্স করে আসছি, তারাও দেখা গেছে যে অনেক সময় আমরা লিখতে পারি না, হ্যাঁ, লেখার ক্ষেত্রে গিয়ে আমরা আটকে যাই। আবার দেখা গেছে যে হয়তো সে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অনার্স মাস্টার্স করেনি, কিন্তু সে খুব ভালো রিপোর্ট করে। এটাই তো হয়ে আসছে না? এখন এটার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে মেধা এবং পরিশ্রম। মেধা এবং পরিশ্রম। একটা মানুষ হয়তো আজকে কোনো ভালো রিপোর্ট করতে পারেনি, কিন্তু পরিশ্রম করলে সে একদিন ভালো রিপোর্ট করবে। সেক্ষেত্রে মেধার কোনো বিকল্প নাই। আপনি দেখবেন অনেক বড় শিক্ষিত ডিগ্রিধারী, কিন্তু আপনি যদি বলেন যে একটা ইন্ট্রো লেখেন, সে ইন্ট্রো লিখতে পারবে না। তো যখন কোনো ঘটনা ঘটবে, তখনই হইল এইসব বিষয়ে আপনার আমাদের মাঠে নামতে হবে, আমাদের কাজ করতে হবে। সে ডিগ্রি পেয়েছে, কিন্তু এই সেক্টরে তার মেধা নাই, হয়তো অন্য কোনো সেক্টরে আছে। আপনার মেধার কোনো বিকল্প নাই, পরিশ্রমের কোনো বিকল্প নাই। এই দুটার যদি সমন্বয় হয়, এতে একেবারে উচ্চতর ডিগ্রির দরকার নেই, তখন সে সাংবাদিকতা ভালো করবে। সোর্সের বিষয়টা হচ্ছে, এটা বড় বড় দেশে প্রফেশনাল সোর্স পাওয়া যায়। তারা একটা নথি পেল, তারা এই নথির পিছনেই পড়ে থাকে। এই নথিটা পেল, তারা সাংবাদিকদের কাছে আসলো যে এই নথি আমি পেয়েছি, তুমি আমাকে টাকা দাও। তো ওইসব দেশে এটা সম্ভব যে তারা নথিগুলো কেনে, ডকুমেন্টস কেনে, ইনফরমেশন কেনে। আমাদের এইখানে, আমাদের তো এমনি সাংবাদিকতার অবস্থা তো বোঝেন যে আমাদের তো সব অফিস তো বেতনই দেয় না, তো সোর্স মানে কিভাবে দেবে? তো তারপরও আমাদের সোর্স জোগাড় করতে হয় না। সোর্স ছাড়া তো আপনি পাবেন না। হঠাৎ করে মনে করেন যে এখান থেকে মিরপুরে একটা ঘটনা ঘটলো, একটা খুনের ঘটনা, আপনি কি গিয়েই সব পাবেন না। এখানে কেউ না কেউ আপনাকে ইনফরমেশনটা দিতে হবে, যে ইনফরমেশন দেবে সেই হলো আপনার সোর্স। এবং এই সোর্সগুলো আপনাকে খুব আমাদের এইখানে যেহেতু আমরা টাকা পয়সা দিই না, তো আমাদের খুব সতর্কতার সাথে সোর্স মেনটেন করতে হয়। দেখা গেছে আমার কাছ থেকে টাকা পায় না, কিন্তু আমার কাছে নিউজ ছাপার পরে হয়তো যে ভিকটিম তার কাছ থেকে নেয়, না হলে যে আসামি তার কাছ থেকে নেয়। যে তথ্য যে দেবে সেই আপনার সোর্স। এখানে মনে করেন যে একটা ফুটপাতে যে পথ শিশু, সে আপনার সোর্স হতে পারে। আবার একেবারে সর্বোচ্চ কর্তা ব্যক্তি, সে আপনার সোর্স হতেই পারে। তবে সর্বক্ষেত্রেই যেটা উচিত আমাদের, যে সোর্সগুলো আপনি যে সোর্স থেকে ইনফরমেশন পাবেন, সেই সোর্সটা আপনার ক্রস চেক করা। যে আপনাকে পথে একজন মানুষ বলল যে এই ঘটনা ঘটছে, আসলেই ঘটছে কিনা সেটা আপনার যাচাই বাছাই করতে হবে। তা আমাদের সোর্স হয়তো দেখা যায় যে আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই পরিচিতজন, আমাদের বিভিন্ন সংক্ষুব্ধ ব্যক্তিরা থাকেন না, যারা ভিকটিম, তারা সোর্স হতে পারেন। যে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি অন্যায় করেছেন, এখন ওই অন্যায়ের প্রতিবাদ চেয়ে আপনার কাছে একটা রিপোর্ট নিয়ে আসছে, এটাও আপনার একটা তথ্যসূত্র হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি দীর্ঘদিন কারোর সাথে সম্পর্ক বজায় রাখলেন, সে আপনার সোর্স হতে পারে। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রাইম রিপোর্টিং। এই যে বললাম যে আপনি একটা তথ্য পেলেন, সেই তথ্যটা যদি আপনি যাচাই না করেন, আপনি যদি প্রকাশ করে দেন, ছেপে দেন, যার বিরুদ্ধে ছাপছেন সে ভিকটিম হতে পারে। অনেক ঘটনা এরকম ঘটছে যে সংসার ভেঙে গেছে, চাকরি চলে গেছে, অথচ আপনি যদি একটু যাচাই বাছাই করতেন, হয়তো তার চাকরিটা যেত না, সংসারটা ভাঙতো না। একটা মানুষের রুটি রুজি, চাকরি চলে গেছে, তার গুরুত্ব কত বড় আপনি বোঝেন? যে একটা মানুষের চাকরি চলে গেছে, আপনি তথ্য যাচাই বাছাই করেননি বলে, একটা সংসার ভেঙে গেছে, যেটা গুরুত্ব এখন কিভাবে আপনি মাপবেন বলেন? মাপার কোনো স্কেল আছে? স্কেল নাই। তো এই জন্য আপনি মনে করেন আমার কাছ থেকে একটা তথ্য পেলেন,
যার বিরুদ্ধে আমি দিলাম তার সাথেও কথা বলেন, তার সাথে কথা বললে আপনি ক্লিয়ার হবেন। এরপরে আমি মনে করেন যখন আপনাকে তথ্য দেবো আমি কিছু বাড়াই দিতে পারি, আবার আমি যার বিরুদ্ধে দিচ্ছি তার বিরুদ্ধে তার সাথে যখন কথা বলবেন সে কিছু কমাই বলতে পারে, তখন কি করতে হবে, আশপাশে যারা আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে। দেখা যাবে যে এই সব কিছু মিলে আপনি একটা কনক্রিট, একটা সুনির্দিষ্ট একটা তথ্য পেলেন, সেটা দিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন। এই জন্য আমাদের সবসময় উচিত যে আমরা যে তথ্য পাবো সেটা যাচাই বাছাই করে তারপরে প্রচার অথবা প্রকাশ করা। ঝুঁকির যে বিষয়গুলো আছে সেটা তো সর্বনিম্ন হচ্ছে আপনাকে হুমকি দেওয়া, আর সর্বোচ্চ বিষয় হচ্ছে আপনার জীবন নাশ। এর মাঝে আরও অনেক কিছু আছে, আমি সর্বনিম্নটা বললাম, সর্বোচ্চটা বললাম। এর মধ্যে মনে করেন আপনার চাকরি চলে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন বিপদগ্রস্ত হতে পারে, আপনার জীবন চলে না গেল, আপনাকে আক্রমণ করলো, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই যাতে ক্ষতিগ্রস্ত না হন সে কারণে আপনাকে আগের থেকে প্রস্তুত থাকতে হবে। নাম্বার ওয়ান যে প্রস্তুতিটা নেবে সেটা হচ্ছে আপনার তথ্যটা একেবারে যাচাই বাছাই করে সঠিক তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি যখন সঠিক তথ্য উপস্থাপন করবেন তখন কিন্তু আপনি যদি কোনো ঝুঁকির মধ্যে থাকেন আপনার যাওয়ার জায়গা থাকবে। আপনাকে যদি কেউ থ্রেট করে আপনি আইনের কাছে যেতে পারবেন, আপনাকে যদি কেউ অ্যাসল্ট করতে পারে আপনি আইনের দ্বারস্থ হতে পারবেন। কিন্তু আপনার যদি তথ্যটা সঠিক না থাকে তখন কিন্তু আইনও আপনাকে কিছু সহায়তা দিতে পারবে না। সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আমাদের যে সাংবাদিক সংগঠনগুলো আছে, কেউ কিন্তু আপনাকে কোনো সহায়তা দিতে পারবে না। আমাদের এইখানে ঝুঁকি মোকাবেলার জন্য আসলে ওইভাবে আপনি যদি বলেন তা প্রাতিষ্ঠানিকভাবে কিছুই নাই। প্রাতিষ্ঠানিকভাবে কিছু যদি থাকতো তাহলে এই যে অতীতে বলেন যে আওয়ামী লীগ আমলে যেসব গণমাধ্যমের উপরে হামলা করা হয়েছে সেই গণমাধ্যমগুলো কি কোনো বিচার পেয়েছে? পায়নি। সাগরণী হত্যা হলো, সেই হত্যার কি কোনো বিচার হয়েছে? বিচার হয়নি। মিনিমাম আপনি 65 থেকে 70 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে, আপনি কি কোনো বিচার পেয়েছেন? পাননি। তো এই কারণে বলবো যে রাষ্ট্র আপনার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথম রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। এখন রাষ্ট্রই যদি আপনার নিরাপত্তা দিতে না পারে আর কে নিরাপত্তা দেবে? আপনার প্রতিষ্ঠান সে তো নিরাপত্তা দিতে পারবে না। আপনি যেসব সাংবাদিক সংগঠনগুলো আছে তারা তো নিরাপত্তা দিতে পারবে না। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সাংবাদিকের নিরাপত্তার বিষয় প্রথম। এর সহযোগী যারা আছে মনে করেন প্রতিষ্ঠান বলেন, যে বিভিন্ন সাংবাদিক সংগঠন বলেন, সেগুলো সহায়ক শক্তি হিসাবে কাজে লাগে।